আজকে আমরা কথা বলবো জর্জ অরওয়েলের বিখ্যাত এক উপন্যাস অ্যানিমাল ফার্ম নিয়ে। একটা অসাধারণ বই রিভিউকে ভিত্তি করে আমরা গল্পটার গভীরে যাব। চলুন তাহলে শুরু করা যাক। কি অসাধারণ একটা কথা, তাই না? মানে বিদ্রোহ তো আর এমনি এমনি হয় না। যখন মানুষের সহ্যের বাঁধ ভেঙে যায়, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, ঠিক তখনই কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায়। যে কোনো বিপ্লবের জন্ম হয় ঠিক এই মুহূর্তটাতেই। তো এই বিদ্রোহের স্ফুলিঙ্গটা কোথায় জ্বলে উঠল? গল্পটা আমাদের নিয়ে যায় ম্যানর ফার্মে। এখানকার পশুদের জীবনটা দুর্বিষহ বললেও কম বলা হয়। ওদের মনিব ছিল মিস্টার জোন্স, যার অধীনে ওরা ছিল স্রেফ দাস। দিন-রাত খাটুনির পর সামান্য খাবার, আর রাত হলেই খাঁচায় বন্দি। এই ছিল ওদের জীবন। এই রকম একটা দম বন্ধ করা পরিবেশেই মেজর নামের এক বয়স্ক শূকর একটা স্বপ্নের কথা বলে। সে পশুদের বোঝায়, আরে মানুষ ছাড়া একটা পৃথিবী তো সম্ভব, যেখানে পশুরা থাকবে স্বাধীন। সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ওদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদিও মেজর নিজে বিপ্লবটা দেখে যেতে পারেনি, কিন্তু তার দেখানো সেই মুক্তির স্বপ্নটা, ওটা কিন্তু মরেনি, বরং অন্য পশুদের মনে সেটা ডালপালা মেলতে শুরু করে। আর সেই স্বপ্নটা, ওটা একটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। দেখতে দেখতেই সেই দিনটা চলে এলো। ম্যানর ফার্মের সব পশু মিলে একজোট হলো আর তাড়িয়ে দিল ওদের অত্যাচারী মনিব মিস্টার জোন্সকে। ভাবা যায়, এটা ছিল ওদের একতার, ওদের সম্মিলিত শক্তির এক বিরাট জয়। তো ম্যানর ফার্মের নতুন নাম হল অ্যানিমাল ফার্ম। আর এই নতুন সমাজের মূল ভিত্তি কি? না, সব পশুর সমান। প্রথম দিকে স্বাধীনতার যে আনন্দ, সেটার কোনো তুলনাই হয় না। কিন্তু এখানেই গল্পটার আসল মজা। বইটা আমাদের এটাই শেখায় যে স্বাধীনতা জেতার চেয়েও সেটাকে টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন। পশুদের সামনে এখন সেই আসল পরীক্ষা। স্বাধীনতা তো এলো, কিন্তু এবার প্রশ্ন হল, চালাবে কে? খামারের নতুন নেতৃত্ব এলো, আর সাথে করে নিয়ে এলো সংঘাত। নেতৃত্বে ছিল দুটো শূকর, স্নোবল আর নেপোলিয়ন, আর ওদের দুজনের মধ্যে মতের অমিল। ওখান থেকেই শুরু হলো ক্ষমতার এক জটিল আর কুৎসিত খেলা। ওদের দুজনের ভাবনার মধ্যে তফাৎটা কিন্তু আকাশ পাতাল। একদিকে স্নোবল, যে ভবিষ্যতের কথা ভাবছে, সে একটা উইন্ডমিল বানাতে চায়, মানে একটা দীর্ঘমেয়াদী উন্নতির পরিকল্পনা। আর অন্যদিকে নেপোলিয়ন, ওর লক্ষ্য একটাই, তাৎক্ষণিক ক্ষমতা, মানে এখনই খাবার আর নিরাপত্তা নিশ্চিত করে সবকিছু নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। আদর্শের লড়াইটা ঠিক এখানেই শুরু। আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল? নেপোলিয়নের কূটবুদ্ধি আর ষড়যন্ত্রের কাছে স্নোবল পেরে উঠল না, তাকে খামার থেকে পালিয়ে যেতে হলো। আর ব্যাস, রাস্তা পরিষ্কার। নেপোলিয়ন হয়ে উঠল খামারের একছত্র অধিপতি, সবার কমরেড। নেপোলিয়ন তো ক্ষমতা পেল, কিন্তু তারপর? এরপরেই স্বপ্নটা ভাঙতে শুরু করল। যে মহান আদর্শ নিয়ে বিপ্লবটা হয়েছিল, সেই সাম্যের স্বপ্ন, সেই স্বাধীনতা, সবকিছু কেমন যেন ফিকে হতে শুরু করল। বিপ্লবটা যেন নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করতে শুরু করল। ক্ষমতা এমন এক জাদুর কাঠি, এর ছোঁয়া পেলে সবাই দানব হয়ে ওঠে। কি ভয়ঙ্কর সত্যি একটা কথা, তাই না? ঠিক এটাই ঘটল অ্যানিমেল ফার্মে। ক্ষমতা পেয়েই নতুন নেতারা, মানে শূকররা, তাদের সব প্রতিজ্ঞা ভুলে গেল। নিজেদের স্বার্থের জন্য ওরা যে কোনো কিছু করতে তৈরি, ঠিক যেন সত্যিকারের দানব। এই বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? নিয়মকানুন বদলে ফেলা। যেমন ওদের একটা মূলনীতি ছিল, কোনো পশু বিছানায় ঘুমাবে না। খুব সাধারণ নিয়ম, তাই তো? কিন্তু শূকররা যখন ক্ষমতায় এলো, ওরা নিয়মটা একটু বদলে দিল। নতুন নিয়মটা হলো, কোনো পশু চাদর পেতে বিছানায় ঘুমাবে না। দেখলেন তো চালাকিটা? মানে যা কিছু সবার জন্য ছিল, তা এখন শুধু শাসকদের সুবিধার জন্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা গল্পের ভেতরে ছিলাম। এবার চলুন একটু বড় ক্যানভাসে বিষয়টাকে দেখি। অ্যানিম্যাল ফার্ম কিন্তু শুধু কয়েকটা পশুর গল্প নয়, এটা আসলে একটা অসাধারণ রূপক বা অ্যালিগরি। এটা মূলত রাশিয়ার বিপ্লব এবং ক্ষমতার যে আসল চরিত্র, সেটাকে তুলে ধরে। আর সবচেয়ে বড় কথা, এর প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা চরিত্র আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। এই যে বললাম রূপক, সেটা কিভাবে? দেখুন, গল্পের প্রত্যেকটা পশু আসলে সমাজের কোনো না কোনো গোষ্ঠীর প্রতীক। যেমন শূকররা হলো সেই দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভী শাসক শ্রেণী, ঘোড়াগুলো হলো সেই সব সাধারণ মানুষ যারা শুধু খেটে যায়, কোনো প্রশ্ন করে না। আর কুকুর, ওগুলো হলো শাসকদের পোশাক গুন্ডা বাহিনী বা সিক্রেট পুলিশ। এই প্রতীকী চরিত্রগুলোই গল্পটাকে কালজয়ী করে তুলেছে। তো এত অসাধারণ একটা গল্প পড়ার জন্য একটা ভালো অনুবাদ তো লাগবেই, তাই না? যে রিভিউটা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু বইটার বাংলা অনুবাদ নিয়েও কথা বলা হয়েছে। চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। বইটা বাংলায় অনুবাদ করেছেন শরীফুল ইসলাম ভূঁইয়া, আর প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা। রিভিউতে বলা হচ্ছে, অনুবাদটা অসম্ভব সাবলীল, মানে
পড়তে গিয়ে কোথাও হোঁচট খেতে হয় না। মূল গল্পের যে মেজাজ সেটাও নাকি একেবারে ঠিকঠাক রাখা হয়েছে, আর দামটাও দেখুন মাত্র 150 টাকা, মানে সবার নাগালের মধ্যেই। সবকিছু মিলিয়ে রিভিউয়ার কিন্তু বইটার এই সংস্করণকে 5-এ 4.5 রেটিং দিয়েছেন। এটা দেখেই বোঝা যায় তিনি কতটা মুগ্ধ হয়েছেন। তার মতে বাংলা ভাষায় অ্যানিমেল ফার্মের যে কটা ভালো অনুবাদ আছে, এটা তার মধ্যে অন্যতম সেরা। আর সব শেষে রিভিউয়ার আমাদের ভাবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে গেছেন। প্রশ্নটা হলো, আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে আর কতক্ষণ? সত্যিই তো, যে মুক্তির স্বপ্ন নিয়ে এত বড় একটা বিপ্লব হলো, সেটাই যখন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যায়, তখন মনে প্রশ্ন আসেই, কিভাবে এতটা বদলে গেল সব, আর এই পরিবর্তনটা হতে ঠিক কতটা সময় লাগে? এটাই হয়তো অ্যানিমাল ফার্মের সবচেয়ে বড় শিক্ষা আর সবচেয়ে বড় ট্র্যাজেডি।